আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের খুব মিস করছি। আমার খুব কষ্ট লাগছে যে আমি সশরীরে প্রেজেন্ট হয়ে তোমাদের ক্লাসগুলো নিতে পারলাম না, হয়তো আরও বেটার হইতো। এখন কিছু করার নাই, দোয়া করবো আমার ছেলেটার জন্য, আমার জন্য। এখন তোমাদের প্রথম ক্লাসটার ভিডিও তোমরা দেখেছো, সেখানে কেপি এর রাশিমালা নির্ণয়, যে কোনো একটা বিক্রিয়া থেকে বা যে কোনো একটা বিক্রিয়ার কেপি এর মান নির্ণয় তোমরা করতে পারবা, ওরকম টাইপের ম্যাথ তোমাদেরকে আমি দেখিয়েছি। তো তোমরা অবশ্যই কেপি এর ম্যাথগুলো সলিউশন করবা। বইয়ে দেখবা অনেকগুলো আছে, তোমরা তো নতুন বই যারা কিনেছো দেখবা 25 থেকে 20 সাল পর্যন্ত অনেক প্রশ্ন আছে। কেপি এর মান নির্ণয় করো, বিক্রিয়া দিয়ে আছে। তো প্র্যাকটিস করবা, প্রবলেম হলে নোট করে রাখবা, আমার কাছ থেকে জেনে নেবা, আমাকে দেখাবা। তো এখন আমি তোমাদের একদম ফ্রিলি বলি, এখন যে টপিকটা আমি তোমাদের শুরু করছি, এটা তোমাদের আমি এর আগে যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো থেকে পুরাই আলাদা। যদিও মিল পাবা, এই টাইপের অঙ্ক আমি তোমাদের করিয়েছি, বিশেষ করে মূল সংখ্যা নির্ণয়, n = s × v, সেই সূত্রটা, ঘনত্ব = ভর বাই আয়তন, ওই সূত্রের কিছু অঙ্ক আমি তোমাদের করাবো। তার আগে বেসিক কিছু আলোচনা আমি তোমাদের সাথে করতে চাই, যেমন হচ্ছে অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড তীব্র অ্যাসিডও হয়, আবার মৃদু অ্যাসিডও হয়, আবার ক্ষারও, তীব্র ক্ষারও হয়, আবার মৃদু ক্ষারও হয়। এখন তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার বলতে আমরা কী বুঝি? তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার হচ্ছে যে অ্যাসিড বা ক্ষারটা কোনো দ্রবণে বা বিক্রিয়ার সময় সম্পূর্ণরূপে কী হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়। হ্যাঁ, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা অ্যাসিড, এবং এটাকে তীব্র অ্যাসিড, কারণ তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিয়ে যদি কোনো একটা বিক্রিয়া ঘটাইতে চাও, এই হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন, দুইটা আয়নে কী হয়ে যাবে, বিভাজিত হয়ে যাবে। এটা কি সম্পূর্ণ কী হয়ে যাবে, বিভাজিত হয়ে যাবে। এটাকে হাইড্রোজেন ক্লোরাইড হিসেবে তুমি আর কী পাবা না, খুঁজে পাবা না। এটা হাইড্রোজেন এবং ক্লোরাইড আয়ন হিসেবে কী হয়ে যাবে, একদম 100% কী হয়ে যাবে, বিয়োজিত হয়ে যাবে, ভেঙে যাবে। আর মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার যেটা, সেটা হচ্ছে তোমার এটা উভমুখী। মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারটা হচ্ছে উভমুখী, মানে হচ্ছে কি পুরোপুরি বিক্রিয়া করবে না। ধরো সে 1,100-র মধ্যে ধরো 2% ভাঙবে, 2% ভাঙবে, বাকি 98% কী থাকবে, অক্ষত থাকবে। সেক্ষেত্রে যদি আমি আরও কিছু তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা প্রভাবকের চেঞ্জ করি, সেক্ষেত্রে আরও কিছু ভাঙবে। মানে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারটা এরকম, এটা তোমার 100% কী হবে না, বিয়োজিত হবে না। আর উভমুখী বিক্রিয়াটা এরকম যে তোমরা জানো যে তাপমাত্রা বা ঘনমাত্রা বা চাপ চেঞ্জ করলে বিক্রিয়ার সাম্যের অবস্থানটা ডানে বা বামে সরে যে তুমি যে প্রভাবক চেঞ্জ করেছো সেটা কি করে দেয়, সেটার ফলাফলটাকে প্রশমিত করে দেয়। যে ধরো বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, সেক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও, বিক্রিয়াটা পশ্চাৎ দিকে সরে তুমি যে বাড়তি তাপটা দিয়েছো সেটা শোষণ করে ফেলবে। যাই হোক, লাসাত্রির নীতি সম্পর্কে আমি তোমাদের অনেক বলেছি, যাদের মাথায় ঢুকেছে তো ঢুকেছে, যাদের ঢুকে নেই আস্তে আস্তে পড়তে ক্লিয়ার হয়ে যাবে। আর পারলে ইউটিউবে একটু ভিডিও দেখো লাসাত্রির নীতি সম্পর্কে, 2-4 বার একটু দেখো, হয়তো বা তোমাদের কাছে একটু ইজি লাগবে। আর আমাদের যে সময়, ওই সময় আমি তোমাদের একদম একটা চ্যাপ্টার যে ভেঙে ভেঙে পড়াবো সেই সময় আমার নাই। তাই একদম পরীক্ষায় যেই প্রশ্নগুলো, যেই ধাঁচে প্রশ্নগুলো আসে, আমি সেইভাবেই তোমাদের পড়াচ্ছি। তো এখন আমি যেই টপিক্সটা তোমাদের ধরবো সেটা হচ্ছে, আমি তোমাদের একটু চিত্রটা দেখাই। হ্যাঁ, চিত্রটা দেখালে তোমরা বুঝবা। আসলে আমি তো খুবই আনাড়ি, তোমরা জানো যে ফোন বা স্মার্ট বোর্ড বা আমি একটু আনাড়ি টাইপের, কম পারি, যদিও আলহামদুলিল্লাহ চলতে পারি, তবু আরও এক্সপার্ট হওয়া দরকার, ইনশাল্লাহ হয়ে যাব। তো আমি তোমার সামনের ক্যামেরা ইউজ করলে পিছনের ক্যামেরা ইউজ করতে পারতেছি না, মানে এই জন্য কেটে কেটে ভিডিও আবার আমার ভাগ্নিদের হেল্প নিয়ে মানে করতেছি আর কি, অ্যাড করে করে ভিডিওটা আর কি লং করতেছি না। তো আমি এখন এই যে সামনের ক্যামেরা দিয়ে কথা বলতেছি, এখন আমার ভিডিওটাকে অফ করে আবার নতুন করে তোমার পেছনের ক্যামেরাটা অন করতে হবে। তো যাই হোক, আমি তোমাদের সম্মুখ ক্যামেরা থেকে সরে যাব। আমি তোমাদের এখন একটা সৃজনশীল দেখাবো যে কিভাবে প্রশ্নটা আসার। আমার আজকের প্রশ্নটা হচ্ছে 4 মার্কের প্রশ্ন, মানে তুমি ঘ নাম্বারের 4 মার্ক পাবা। এই টাইপের কোশ্চেন যদি তুমি সলিউশন করতে পারো। আর এই কোশ্চেন সলিউশন করতে হলে তোমার মৃদু অ্যাসিড
বা মৃদু ক্ষার বা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের যে বৈশিষ্ট্যটা আমি তোমাদেরকে বললাম, যে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার 100% বিয়োজিত হয়, কিন্তু মৃদু অ্যাসিড বা ক্ষার 100% বিয়োজিত হয় না, বরঞ্চ সেটা বহুমুখী বিক্রিয়া হিসেবে লাসাতলি নীতি প্রয়োগ করা যায় তার উপরে। বিক্রিয়া ডানে বা বামে সরে যে প্রভাবকের ফলাফলটাকে কী করে প্রশমিত করে দেয়। তো এখন আমি তোমাদের একটা প্রশ্ন দেখাবো। প্রশ্নটা হচ্ছে, এই যে দেখো, এটা একটা পাত্র, পাত্র এ, এটা কি পাত্র বি। এই পাত্রে দেখো কি কি আছে, সেমি মোলার দ্রবণ। তোমাদের কি মনে আছে সেমি মোলার দ্রবণের কথা? সেমি মোলার 9-10-এ পড়েছো, ডিসি মোলার, সেমি মোলার দ্রবণ হচ্ছে 0.5 মোলার দ্রবণ। এর ঘনমাত্রা কত? 0.5 মোলার। যেখানে সেমি মোলার দেখবা সেখানে কি 0.5 মোলার, এটা মুখস্থ। আর তোমার এখানে কি আছে, সালফিউরিক অ্যাসিড। এখন সালফিউরিক অ্যাসিড কিন্তু একটা তীব্র অ্যাসিড, হ্যাঁ, এগুলা অ্যাকচুয়ালি জানার বিষয়। তো এই যে কখনো ভুলবা না। আর তোমার একটা বেসিক নলেজ হয়ে যাবে যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি একটা তীব্র অ্যাসিড। এটার আয়তন কত? 250 মিলিলিটার হচ্ছে কি আয়তন। এই সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে কি পাত্র বি হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? 0.11 মোলার। আর তোমার আয়তন কত? 700 মিলিলিটার। তো এটা দেখে তো আমার এতটুকু বোঝার কোনো সমস্যা নেই, বুঝতে কোনো সমস্যা নেই। এমন সৃজনশীল তোমরা সলিউশন করেছো। যাই হোক, এখন দেখো আমার ঘ নাম্বারের প্রশ্নটা কি বলেছে, যে দ্রবণ দুটি মিশ্রিত করলে মিশ্রণটির কী পরিমাণ অম্লীয় বা ক্ষারীয় হবে। এখন দেখো, তোমার তীব্র অ্যাসিডটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে কি করে ফেলে, বিক্রিয়া করে ফেলে। এটা অবশিষ্ট থাকার কোনো কি নেই, ওয়ে নেই। কিন্তু এখানে তোমার এটাও তো তীব্র ক্ষার, এটাও কি তোমার তীব্র ক্ষার। এখন সোডিয়াম কার্বনেট তো একটা লবণ, আর সোডিয়াম কার্বনেট একটা লবণ। এখন তোমার সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের কী হবে, রিয়াকশন হবে। রিয়াকশন হলে আমার বিক্রিয়াটা কী দাঁড়ায়। এখন বিক্রিয়া করতে আমি জানি তোমাদের অনেক কষ্ট হবে, আমি যতটুকু পারতেছি তোমাদের জন্য একটু সহজভাবে বলতেছি, যে কোনো একটা যৌগ দুইটা ভাগে কী হয়, ভাগ হয়। যদি সেটা আয়নিক যৌগ হয়ে থাকে, আয়নে কী হয়, ভাগ হয়। ধরো সালফিউরিক অ্যাসিড, আমি আগে রিয়াকশনটা লিখি। সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে কি সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে আমরা দেখি। এখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি H+ আর সালফেট হচ্ছে কি 2-, এটা হচ্ছে 2+ আর এটা হচ্ছে কি 2-। আর সোডিয়াম কার্বনেট দেখো, সোডিয়াম তো কি +1, আর এখানে দুইটা সোডিয়াম আছে। সোডিয়াম হচ্ছে কি প্লাস আর কার্বন হচ্ছে কি 2-। তো এখানে যেহেতু এখানে সোডিয়াম আয়ন কয়টা, দুইটা, মানে দুইটা সোডিয়াম দুইটা প্লাস আয়ন দিছে, আর দুইটা কার্বন দুইটা আয়ন কী করছে, গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন এই প্লাস যাবে কার সাথে, এটার সাথে, আর এই সোডিয়াম প্লাস আসবে কার সাথে, এই সালফেটের সাথে। তাহলে তোমার কি তৈরি হবে দেখো, তৈরি হবে হচ্ছে তোমার এই যে দেখো সোডিয়াম সালফেট NaSO4, এখানে 2 Na2SO4, ওকে। সোডিয়াম সালফেট আর হচ্ছে কি সোডিয়াম সালফেট, এখানে তোমার কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে কি পানি, আর হচ্ছে কি পানি, এই যৌগটা উৎপন্ন হলে। এখন এই যৌগটা তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। জাস্ট একটা ধারণা পাইলা যে এই প্লাসের সাথে তোমার এটার মাইনাস, আর এই প্লাসের সাথে এটার মাইনাস কী হবে, যুক্ত হবে। এটা কি তৈরি হলো, সোডিয়াম সালফেট, আর এটা তৈরি করলো কি কার্বন ডাইঅক্সাইড আর কি পানি তৈরি করলো। এখন দেখো আমি দেখবো যে সমতা আছে কি না। দেখো এখানে তোমার হাইড্রোজেন কয়টা, 2টা, আর হাইড্রোজেন আসছে না। এখানে হাইড্রোজেন কয়টা, এই যে H2 কয়টা, 2টা। তারপরে সালফার কয়টা আছে, এখানে একটা, এখানে নাই। এখানে সালফার আছে কয়টা, একটা, আর সালফার আছে নাই। তারপর অক্সিজেন কয়টা, 4টা। এখানে কয়টা, 3টা, 4টা 3টা কয়টা, 7টা। এখানে কত, 4টা 5টা 6টা, আরেকটা কয়টা, 7টা, ওকে। অক্সিজেন, সোডিয়াম 2টা, এখানে সোডিয়াম কয়টা, 2টা। কার্বন কয়টা, 1টা, এখানেও কার্বন কয়টা, 1টা। এখানে অক্সিজেনটা আমাদের আগে হিসাব হয়ে গেছে। তার মানে এই সমীকরণটা পূর্ণ কি আছে, সমতায় আছে। তার মানে আমার 1 মোল হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম
কার্বনেটের সাথে। ওকে, এটা হচ্ছে আমার আদর্শ রিয়াকশন। যে ধরো আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই। ধরো বিরিয়ানি রান্না করি না আমরা, নিয়ম কি? 1 কেজি পোলাও মানে 1 কেজি চালের সাথে ডাবল কি দিতে হয়? মাংস। কিন্তু আমরা অনেক সময় কিন্তু ডাবল মাংস দিই না। কেন দিই না জানো? কারণ হচ্ছে কি, সামর্থ্য বুঝে। আবার অনেকের থেকে বেশিও দিতে পারে, সেই হিসাব আলাদা। কিন্তু এটা হচ্ছে আমার অ্যাকুরেট যে 1 কেজি মাংসের সাথে 1 কেজি চালের সাথে আমি কী দেবো? 2 কেজি গরুর মাংস বা মুরগির মাংস অ্যাড করবো। অনেকে 1 কেজি পোলার সাথে চালের সাথে 1 কেজি কী দেয়? মাংস দিতে পারে, কম দিতে পারে। কিন্তু আমার আদর্শ হচ্ছে কি, 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম কার্বনেট কী করবে? বিক্রিয়া করে সোডিয়াম সালফেট আর কি কার্বন ডাইঅক্সাইড আর কি পানি তৈরি করবে। আনফর্চুনেটলি আমার যে এক্সাম্পলটা আমি নিয়েছি এটাতে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার নাই, দুটোই কি তীব্র। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। তো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার থাকুক বিক্রিয়ার মধ্যে। এখন আমরা নিয়েছি কত মোল দেখো, এখানে আমার দেখো মোল সংখ্যা কিন্তু সরাসরি দেওয়া নেই, কিন্তু আমার মোল কি বের করতে হবে। তো প্রথম পাত্রের মোল সংখ্যা যদি আমি বের করতে চাই, আমরা জানি মোল সংখ্যা n সমান সমান কি S ইন্টু ভি। এটা সূত্র, মূল সংখ্যা n সমান সমান কি S ইন্টু ভি। এখানে S হচ্ছে ঘনত্ব এবং ভি হচ্ছে কি আয়তন। তো প্রথম পাত্রের ক্ষেত্রে তোমার n এর মান যদি আমি বের করতে চাই, দেখো ঘনত্ব কত? সেমি মোলার, মানে হচ্ছে কত? 0.5 মোলার। আর আয়তন কত? 250 মিলিলিটার। 250 মিলিলিটার। তাহলে দেখো ওর মূল সংখ্যা কত হয়? মূল সংখ্যা হয় হচ্ছে 150 মিলিলিটার 1 মোল। এটা 1 মোল হয়ে যায় তখন সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক। এখন আমি দ্বিতীয় পাত্রে যাব। দ্বিতীয় পাত্রে দেখো কী বলছে, এই যে দেখো দ্বিতীয় পাত্রে কি আছে? দ্বিতীয় পাত্রে তোমার n সমান সমান কি S ইন্টু ভি। মূল সংখ্যা বের করতে হবে, কারণ আমার যেহেতু আদর্শ বিক্রিয়াতে বা এটার যে একুরেট যে বিক্রিয়াটা 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম কার্বন রিয়াকশন করে। এখন আমার দেখতে হবে আমাকে যে উদ্দীপকে যে দুইটা চিত্র দেওয়া আছে, এখানে কোন পাত্রে কত মোল দেওয়া আছে, কারণ মোল সংখ্যাটা কিন্তু উভয়ের কি সমানভাবে মিশ্রিত হয় আমার আদর্শ রিয়াকশন। তো n সমান সমান S ইন্টু ভি যদি হয়, দেখো S এর মান কত? S এর মান হচ্ছে 0.11 মোলার ইন্টু ভি কত? 700 মিলিলিটার। লিটারকে পরে দাও, তো এটা দুইটা গুণ করলে তোমার কত হয়? 77 মিলিলিটার। আর হচ্ছে কি 0.1 মোলার। মানে মনে রাখবে S ইন্টু ভি করলে এটা কিসে চলে যায়? মোলারে চলে যায়। আচ্ছা, মোলারে গেল, সমস্যা নাই। এখন দেখো আমার দ্বিতীয় পাত্রে আমার এত মিলিলিটার এত মোলার কি সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, দেখো আমার অ্যাসিড আছে কত মিলিলিটার? 150 মিলিলিটার কি আছে? অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে। আর ইয়া আছে কত? সোডিয়াম কার্বন আছে কত? 77 মিলিলিটার। তাহলে দেখো আমার কিন্তু আদর্শ বিক্রিয়ায় 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 1 মোল কি আছে? সোডিয়াম কার্বনেট আছে। তাহলে আমার 77 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের সাথে এখানে 150 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড থেকে 77 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডে কী করবে? রিয়াকশন করবে। তার মানে এখানে অবশিষ্ট থাকবে কি? সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে হচ্ছে, সুতরাং সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে 150 মাইনাস কত? 77। কারণ এখানে যতই থাকুক না কেন, যেহেতু আমার আদর্শ রিয়েকশনে এরা অংশগ্রহণ করবে কি এক মোল আর কি 1 মোল, তাহলে এখান থেকে যেহেতু কম কত? 77, তার মানে 150 থেকে 77 মিলিলিটারে কী করবে? আয়তন মানে বিক্রিয়া করবে। আর বাকি থাকবে কত? সরি, আমি একটু এখানে 125 হবে, 150 না 125, কেটে লিখি 125। এটা হবে তোমার 125। তার মানে তোমার এখানে বিয়োগ হবে কত? 125 থেকে 125। 125 থেকে যদি তোমার 77 বিয়োগ যায়, তাহলে তোমার অবশিষ্ট থাকে হচ্ছে, বিয়োগ করবা সহজ হিসাব, কত? 48 মিলিলিটার কি অবশিষ্ট থাকবে? সালফিউরিক অ্যাসিড। এখন দেখো আমার এই যে রিয়েকশনটা আমি নিয়েছি, এই দুইটা রিয়েকশন করে বিক্রিয়া শেষে দ্রবণে কী অবশিষ্ট থাকবে? 48 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড কি থাকবে? অবশিষ্ট থাকবে। তার মানে
এখানে যে তোমার উৎপাদগুলো তৈরি হয়েছে, উৎপাদ তৈরি করার পরেও দ্রবণে 48 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড কী থাকবে, অবশিষ্ট থাকবে। আর 48 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড যদি অবশিষ্ট থাকে, অবশ্যই মিশ্রণটা কী হবে, অম্লীয় হবে। আর এখানে যদি তোমার উল্টাটা হইতো, ধরো এই যে সোডিয়াম কার্বনেটের পরিমাণটা বেশি থাকতো, তাইলে কিন্তু তোমার দ্রবণটা কী হতো, ক্ষারীয় হতো। বুঝতে পারছো? তো এই হচ্ছে এই যে সব অঙ্ক, এরকম যে কত অঙ্ক আছে। আর আমি তোমাদের সাজেস্ট করব, আমি তোমাদের রয়্যাল পাবলিকেশনসের গাইড কিনতে বলছি, কিন্তু এই অঙ্কগুলা আমার পার্সোনালি আমার কাছে রয়্যাল পাবলিকেশনসেরটা একটু হার্ড লাগে। রয়্যাল পাবলিকেশনসেরটা আমার কাছে একটু হার্ড লাগে, মানে একটু জটিলতা আছে না। কোনো একটা বই বা কোনো একটা গাইড কিন্তু 100% কি না, তোমার স্বাবলম্বী না। কারো কোনো বইয়ের একটা টপিকস তুমি খুব সহজে বুঝবা, কোনো অধ্যায়ের বা কোনো রাইটারের ওই টপিক্সটা তুমি একটু কঠিন বুঝবে, এরকম আর কি। তো আমার এটা ভালো লাগে যে একদম সহজ সূত্র দিয়ে আমি কী করতে পারি, বের করতে পারি। তো তোমাদের আমি দেখালাম যে এখন দেখো এটা দুটোরে কিন্তু তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার ছিল। আবার এমন হতে পারে তোমার মৃদু অ্যাসিড, অ্যাসিডের সাথে তীব্র ক্ষার এমন আর কি অ্যাড হতে পারে, বিক্রিয়া থাকতে পারে। এমন অনেক অঙ্ক আছে, তোমরা বিগত বছর প্রশ্নগুলোতে দেখবা যে এমন টাইপের অনেক অঙ্ক আছে। তো আশা করি তোমরা বুঝেছো। তবু আমি তোমাদের আরেকটু হাইলাইট করে দিই, কারণ এই টপিক্সটা খুব গুরুত্বপূর্ণ। এটা 4 মার্ক তোমরা ক্যারি করবা। হ্যাঁ, এমন টাইপের প্রশ্ন অবশ্যই পরীক্ষায় থাকবে এবং তোমরা 4 মার্ক ক্যারি করবা। তাই এই টাইপের প্রশ্ন অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। এবং তোমাদের পড়া থাকবে হচ্ছে এই ধাঁচের যতগুলো তোমার বোর্ড আছে, 5-7টা অন্তত সলিউশন করে নেক্সট ক্লাসে আমার জন্য হোমওয়ার্ক করে নিয়ে আসবা। তো আমি তোমাদের এই টপিক্সটা একটু রিপিট হচ্ছে যে তোমার 2টা মিশ্রণ দিয়ে দিবে বা 2টা বিক্রিয়ক দিয়ে দিবে। মিশ্রণ তো হইলো, তো এখন মিশ্রণটা অম্লীয় হবে না, ক্ষারীয় হবে। তো যে কোনো কিছুরই কী আছে, মিশ্রিত হওয়ার কী আছে, একটা পরিমাপ আছে। তোমরা লিমিটিং বিক্রিয়ক পড়ছো না যে আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।